আহ, তে আমার আপনার শুনে একটা প্রশ্ন ছিল আর কি। আপনি তো বলুন। সৃষ্টিকর্তা আছে বলে এটা তো মানছেন না। ওই বিষয় নিয়ে আরেকদিন আপনার কাছে কথা হয়েছিল। আচ্ছা। আপনি একটা বিগ ব্যাংকের থিওরি যেটা ছিল এই বিষয়টা বলছিলেন যে পৃথিবী এইভাবে এইভাবে সৃষ্টি হয়েছে। তো এই বিগ জি। ব্যাংকের যেটা ধারণা, এই ধারণাটা তারা অনুমান করছে না তাদের কাছে কিছু সঠিক তথ্য আছে? আচ্ছা, দেখুন এখন যদি বিগ ব্যাং আজ থেকে কতদিন আগে হয়েছে জানেন তো? প্রায় ধরুন হচ্ছে 14.5 বিলিয়ন ইয়ার্স, মানে ধরুন 1400 কোটি কোটি বছর আগে এই বিগ ব্যাং জিনিসটা হয়েছে। ঠিক আছে। এইবারে হুম। বিগ ব্যাং কি হয়েছে, সেই বিগ ব্যাং জিনিসটা কি সেইটা সম্পর্কে আমরা পরে আমরা আলোচনা করবো। তার আগে একটুখানি সাধারণ ভাষায় বলি, হ্যাঁ। খুব টেকনিক্যাল হুম। টার্মে যাচ্ছি না এই জিনিসগুলোতে, তা যে জিনিসটা বলি। তো এইবারে এই যে বিগ ব্যাং জিনিসটা যে হয়েছে, এইটার পেছনে হুম। আমাদের কাছে তো এখন তো আমাদের কাছে টাইম মেশিন নেই যে আমরা গিয়ে দেখবো যে হুম। কোনখানে বিগ ব্যাং হয়েছে, কোনখানে ইয়ে হয়েছে, কোথায় হয়েছে, এই জিনিসগুলো তো দেখতে পাচ্ছি না, বা কিভাবে হয়েছে এই জিনিসগুলো তো আমরা দেখতে হুম। পাচ্ছি না। বা ধরুন হচ্ছে আমরা পৃথিবী থেকে হুম। আমাদের পাশের যে গ্যালাক্সিটা, ধরুন হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, সেইখানে যে কি হুম। হচ্ছে সেইটা কি কি আমরা দেখতে পাচ্ছি? বা ধরুন হচ্ছে একদম কি সেখানে রেজলিউশন, হাই রেজলিউশন ক্যামেরা আছে সেখানে, যে আমরা সেখানে ছবি তুলে আনছি, এরকম কি করতে পারছি? করতে পারছি না। তাহলে আমরা এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা জানছি কিভাবে? কারণ আমাদের কাছে, বা এইটি কি এরকম যে সকালবেলা হঠাৎ একজন বিজ্ঞানী সকালবেলা উঠে মনে হলো যে কালকে রাতের বেলা স্বপ্ন দেখেছিল যে বিগ ব্যাং হয়েছে, তো সকালবেলা সে উঠে লিখে দিল যে এই যে বিগ ব্যাং হয়েছে, এরকম কি হয়েছিল? নাকি হঠাৎ করে এই ধরনের কথাগুলো কেন এলো? এর পেছনে কিছু কিছু হুম। অবজারভেশন আছে, এর পেছনে কিছু কিছু তথ্য আছে, কিছু কিছু প্রমাণ আছে, যে প্রমাণগুলোর উপরে ভিত্তি করে একটা প্রকল্প দাঁড় করানো হয়েছে। এবং এই প্রকল্পটা যদি সত্যি হয়, তাহলে কি কি অবজারভেশন আপনি দেখতে পাবেন সেরকম কিছু কিছু প্রেডিকশন করা হয়েছে। এবং এই প্রকল্পটা সত্যি হলে কোন কোন ধরনের অবজারভেশন আপনি দেখতে পাবেন না, সেই ধরনের কিছু কিছু প্রেডিকশন করা হয়েছে। ঠিক আছে। এইবারে মানুষজন কি করে? মানুষজন হচ্ছে, তাহলে দেখুন একটা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে গাছের পাতার রং কি, ঠিক আছে, আপনি বলতে পারেন যে সবুজ, এইটা আপনি হুম। বলতে পারেন। এবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে সারা পৃথিবীর যত গাছ আছে সব গাছে কি সবুজ, সব গাছের পাতায় কি সবুজ? আপনি বলবেন এখনো পর্যন্ত আমি না। যতগুলো গাছের পাতা দেখেছি ততগুলো সবুজ দেখেছি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা সবুজ নয় এমন গাছের পাতা খোঁজ করি। ঠিক আছে। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে গাছের পাতা, সমস্ত গাছের পাতা সবুজ হয় কি সবুজ হয় না। তাহলে সমস্ত গাছের পাতা খোঁজার থেকে আমরা শুধুমাত্র সেইগুলোই যদি খুঁজি, একটাও যদি এরকম চোখে পড়ে যে না সব গাছের পাতা সবুজ নয়, এরকম যদি আমরা চোখে পড়ে, তখনই আমরা বুঝবো যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা তো হতেই পারে এরকম, তো তাহলে সব গাছের পাতা হয়তো সবুজ নয়। এই জিনিসটা আমরা দেখলাম। ধরুন হচ্ছে কাগজ ফুলের গাছ আছে, সেই কাগজ ফুলগুলো একটা দেখলেন, একটা জাস্ট কাগজ ফুলই দেখলেন, যে এই দেখুন এটা যে ফুলের মতো দেখতে হলেও এটা হচ্ছে পাতা, এটা সবুজ নয় পাতাগুলো। ব্যাস, আমাদের হুম। তথ্যটা ভুল প্রমাণিত হয়ে গেল। তখন আমরা বুঝলাম যে আচ্ছা, গাছের পাতা মাত্রই যে সবুজ হতে হবে এরকম কোনো কথা নেই, এই জিনিসটা ভুল প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখুন যে সবকটা তথ্য তো আমরা জানতে পারবো না, তার থেকে একটা বেটার হচ্ছে যে যে জিনিসটা হবে না, এই যে জিনিসটা সত্যি হলে, আপনি যেটা বলছেন এই জিনিসটা সত্যি হলে যে জিনিসটা হবে না সেই জিনিসটা খুঁজে বের করা ভালো, সেই জিনিসটা সব থেকে সহজ হয় ব্যাপারটাতে। তো এইবার হুম। একটা কি, যেমন আরেকটা উদাহরণ দিই, যে ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন জ্বর কেন আসে। ঠিক আছে। তা আমি বলতে পারি যে জ্বর এই কারণে আসে, ধরুন এখানে হাইপোথ্যালামাসের কিছু একটা সমস্যা হলো, সেখানে একটা বিপাকের বা হচ্ছে একটা মেটাবলিজমের একটা সমস্যা হলো, একটা ভাইরাল ইনফেকশন হলো। তা আপনি জিজ্ঞেস করলেন যে না এরকম তো না, একটা এলিয়েন এসে এরকম ভাবে জ্বর দেয়, জ্বর তো দেয়। ঠিক আছে, মানে এলিয়েন এসে সে একটা রেডিয়েশন দেয়, সেই রেডিয়েশন থেকে জ্বর হয়। ঠিক আছে। তাহলে এইটা যদি সত্য হয়, তাহলে আমরা দেখবো যে যাদেরই জ্বর হয় তাদের কাছে সামনে একটা একটা এলিয়েন এসে দাঁড়ায়, বা এরকম দেখবো। ঠিক আছে। বা এরকম দেখতে পারি যে কেউ যদি একটা কোনো একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে, সেখানে থেকে জ্বর হচ্ছে কিনা সেই জিনিসটা দেখবো। তাহলে যদি আমরা দেখি যে সেই বদ্ধ ঘরের মধ্যে থেকেও এলিয়েন ইনভেশনের কোনো চান্স না থাকলেও তার জ্বর হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে এলিয়েন বা একটা পরগ্রহের প্রাণীর এখানে কোনো রকম হাত থাকতে পারে না। তাই না? হুম। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত গল্পটা বোঝা যাচ্ছে নুরুল ভাই? না, না, আমার আমার কথাটা হলো ধরে লইন আমি আসছি, এই পর্যন্ত কথাটা বোঝা যাচ্ছে? এই পর্যন্ত কথাটা বোঝা গেছে যেটা বলেছি, এই পর্যন্ত কথাটা শুনেছেন? হ্যাঁ, শুনেছি, আমি শুনেছি। বাহ, ঠিক আছে। এইবারে যে আপনার যে কথাটা, সেই কথাটা আসবো। ঠিক আছে, একটুখানি তো আপনি একটা প্রশ্ন করলেন সেই জিনিসটা, একটা এত বড় একটা একটা ছোট্ট একটা প্রশ্ন করলেন, তার উত্তরটা কিন্তু ছোট নাও হতে পারে, বুঝেছেন নুরুল আমিন ভাই? একটু ধৈর্য ধরতে আচ্ছা, হবে। ঠিক আছে। আর যদি আচ্ছা, আপনার যদি আচ্ছা। এরকম মনে হয় যে না আমি আমার কাছে একটা কথা, যদি আপনার যদি এরকম মনে হয় যে ভাই আমি একটা কথা বলবো, ওই কথাটাই বলবো, আমি কোনো কথা শুনবো না, ওই কথাটিই স্টিক করে থাকবো, তাহলে সেটা আমাকে বলে দিতে পারেন যে আমার এইটা ধারণা, এর বাইরে আমি যাব না। সেটা যদি থাকে আপনি বলে দিতে না, পারেন। না, না, ওইটা না, ওইটা না, আমি আমি বুঝবার জন্য আপনাকে প্রশ্ন করেছি। আমি আপনার আচ্ছা। তর্ক বা জিতা হারা ওইটা আমার কোনো দরকার নাই, আমি বুঝবার জন্য আপনাকে প্রশ্ন করেছি।
ঠিক আছে। এটা আপনি আমাকে লুজার করলেন বা আপনি একে আমি লুজার করলাম, ওইটা আমার উদ্দেশ্য না। বাহ, ঠিক আছে। তার মানে এই যে এই হাইপোথিসিস গুলো, সেগুলো যে আমরা টেস্ট করে দেখি, প্রকল্পগুলো যে আমরা টেস্ট করে দেখি, তারপরে সেগুলো যে তত্ত্ব হয়, এগুলো একদিন সকালবেলা উঠে এরকম ভাবে তো হয় না, সেটা আমরা নিজেরই দেখছি। তাহলে এই বিগ ব্যাং এর ক্ষেত্রে কি কি ইয়ে ছিল? বিগ ব্যাং এর ক্ষেত্রে হাবেল টেলিস্কোপ যখন হাবেল টেলিস্কোপ না, হাবেল কি করলেন, হাবেল বলে একজন বিজ্ঞানী ছিলেন, বুঝলেন? তো তিনি প্রথম জীবনে তিনি কিন্তু একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না। তিনি প্রথম একজন লয়ার ছিলেন। তা তিনি তারপরে ইউরোপ থেকে তিনি ইউএসএ তে গিয়ে পাড়ি দেন। ওখানে গিয়ে ওনার একটা জ্যোতির্বিজ্ঞানের প্রতি নেশা ছিল, তারপরে তিনি ওই বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানে ওই টেলিস্কোপে চোখ রেখে তিনি সমস্ত কিছু দেখতে আরম্ভ করেন, বুঝলেন? তা দেখতে দেখতে তিনি দেখলেন যে আরে তাই তো, এই পৃথিবী থেকে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে একটা রেড শিফট হচ্ছে। এই রেড শিফট মানে হচ্ছে এরা দূরে চলে যাচ্ছে, বুঝলেন? তো এরকম দেখতে 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 ব্যাপারটা যেটা জানা গেল যে সমস্ত মহাবিশ্বটা আস্তে আস্তে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে এটা এক্সপান্ড করছে, এটা সম্প্রসারণ হচ্ছে। এইবারে গল্পটা কি হয়েছে জানেন? এই যে আইনস্টাইন তার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে তিনি যে ফিল্ড ইকুয়েশনটা করেছিলেন, সেই ইকুয়েশনে ওইখানে মনেই হচ্ছিল যে পৃথিবীটা, সারা গোটা মহাবিশ্বটা স্টেবল হতে পারে না। কিন্তু ওনার অবজারভেশনের সাথে, উনি তো অবজারভেশন তখনও করেননি, তা উনি একটা কনস্ট্যান্ট টার্ম একটা যোগ করে দিয়েছিলেন, যাতে এই জিনিসটা একটা স্টেবিলিটি পায়। তো তিনি এইটাকে একটা, এই যে কসমিক কনস্ট্যান্ট, এই এই যে জিনিসটা, এই জিনিসটাকে একটা তিনি একটা আরবিটারি জিনিসটাকে একটা ধারণা করেছিলেন তখন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল না, এই টার্মিনোলজিটার কোনো দরকার নেই, এই টার্মটার কোনো দরকার নেই, গোটা মহাবিশ্ব সত্যি এক্সপ্যান্ড হচ্ছে, সত্যি সম্প্রসারণ হচ্ছে। তার মানে ধরুন একটা বেলুন, আপনি হঠাৎ দেখলেন যে সেটা এক্সপান্ড হচ্ছে, ঠিক আছে? তার মানে এই বেলুনটা একসময় সংকুচিত ছিল, এইটুকু শিওর, শিওর শিওর। তাই না? তার এত মানে এই শিওর। মহাবিশ্বটা হ্যাঁ, তাহলে মহাবিশ্বটা যদি একে অপরের থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকে, দূরে সরে যেতে থাকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এটা একসময় একটা জায়গাতে কেন্দ্রীভূত ছিল, তাই না? এইবারে তখন তখন আস্তে আস্তে চিন্তা ভাবনা শুরু হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোন কোন জিনিসগুলো হতে পারে। তার মধ্যে থেকে অনেকেই অনেক রকম ধারণা দিয়ে থাকলেন। তার মধ্যে যে ধারণাগুলো সব থেকে বেশি পপুলার হলো, সেই ধারণাগুলো কোনগুলো পপুলার হলো, যেগুলোর সাথে তথ্য প্রমাণগুলো মিলে গেল। তার মধ্যে একটা হচ্ছে বিগ ব্যাং। এই বিগ ব্যাং এর সাথে এই যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড একটা রেডিয়েশন হয়, যেটা আমরা সিএমবিআর বলে জানি। তা এইটা কোনদিন এটার কোনো ছবি দেখেছেন, এই সিএমবিআর এর ছবি? না, কসমিক দেখিনি। মাইক্রোওয়েভ। হ্যাঁ, ঠিক আছে, আমি একটুখানি দেখাচ্ছি। হ্যাঁ, এইটা ছবি ইয়েতে এনে আমি একটুখানি দেখাচ্ছি, ঠিক আছে? তা এটা ওই কখনো, আচ্ছা আপনাদের বাড়িতে টিভি ছিল, কোনো সাদা কালো টিভি ছিল কোনোদিন? আছে আছে, এখনো আছে। এখন আছে সাদা কালো টিভিটা, এখনো আছে? না, এখন তো সাদা সবার কালো নাই, ইয়ে আগে হয়েছে, ছিল, এলইডি। আগে ছিল। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি, সাদা কালো টিভি ছিল কিনা। আগে ছিল। আগে ছিল। সে মনে আছে সেই হুম। সাদা কালো টিভিতে যদি কোনোদিন কারেন্ট চলে যেত বা ইয়ে কোনো কানেকশন থাকতো না, সে ঝিরঝির করতো, সাদা একটা হোয়াইট নয়েজ আসতো, মনে আছে? সাদা একটা জুম, এরকম একটা আওয়াজ হতো, জুম, এরকম একটা আওয়াজ হতো, মনে আছে? হ্যাঁ, এখনকার মনে টিভিগুলোতে আছে, কিন্তু মনে আছে। আসে না। এখনকার আসে না। টিভিগুলোতে সেগুলো সব ব্লু স্ক্রিন চলে আসে। হ্যাঁ, তাই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার কাছে সাদা কালো টিভি ছিল কিনা, ঠিক আছে? তো যাই হোক, তো সেই সাদা কালো টিভিতে যদি দেখেন, সেই সাদা কালো টিভিতে একটা নয়েজ আসতো, ওই নয়েজের মধ্যে কিছুটা ওই কসমিক মাইক্রো সিএমবিআর, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এই জিনিসটা কিন্তু কিছু কিছু আসতো, বুঝলেন? তা ওইটারও খানিকটা আপনি দেখতে পেতেন, বুঝলেন? ওইখানে যে মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা, আপনিও খানিকটা ওইখানে দেখতে পেতেন ওই নয়েজের মধ্যে। তো এইখানে দেখুন, এখানে এই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের কতগুলো ছবি এখানে দেখাচ্ছে, বুঝেছেন? তো এইগুলো দেখতে কিরকম, এগুলো হচ্ছে এগুলো দেখতে যে এরকম লাল নীল হলুদ সবুজ এরকম দেখতে কি না, সেরকম না, এখানে একটাকে প্লট করেছে, তাই এখান থেকে এইগুলো দেখাচ্ছে যে এটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এইগুলো থেকে একটা জিনিস বোঝা গেল যে হ্যাঁ, পৃথিবী না, মানে গোটা মহাবিশ্ব একসময় একটা খুব ছোট্ট একটা কেন্দ্রে সেটা কেন্দ্রীভূত ছিল। তারপরে সেইখান থেকে আস্তে আস্তে এক্সপানশন হতে থাকে। এইবারে যে ইনফ্লেশন, যে থিওরিটা, যে ইনফ্লেশন হাইপোথিসিস যেটা আসছে, সেইখানে একটা খুব কুইক ওয়ে অফ ইয়ে বলছে, বুঝেছেন? মানে খুব দ্রুত একটা এক্সপানশনের কথা বলছে, ইনফ্লেশনের কথা বলছে। তার কারণটা কি? কারণ এই মহাবিশ্ব যে রেটে, যেভাবে বিস্তার লাভ করেছে, সেইভাবে বিস্তার লাভ করলেও গোটা মহাবিশ্বের মধ্যে আপনি যেদিকেই তাকান লার্জ স্কেলে সেই জিনিসটা কিন্তু একটা ফ্ল্যাট দেখতে লাগে। টাইম স্পেসটা আমাদের ফ্ল্যাট, বুঝেছেন? তো এইটা কেন লাগে, তার একটা ব্যাখ্যার জন্য সেই ইনফ্লেশন তত্ত্বের আবির্ভাব। এবং সেখানেও সেই জিনিসে কিছু কিছু সমস্যা তো অবশ্যই আছে, সেই সমস্যাগুলোকে আরো এক্সপান্ড করার জন্য, আরো ব্যাখ্যা করার জন্য চেষ্টা চলছে। কিন্তু মোটামুটি এটা বেশ ইয়ে চলে, এটা বেশ এইটা বেশ তথ্য প্রমাণ দিয়ে এটা প্রমাণিত, বুঝেছেন? এই যে ধারণাটা, এটা হচ্ছে সকালবেলা উঠে কেউ হঠাৎ করে একদিন ধারণা করেনি, এটা বেশ তথ্য
প্রমাণ সম্বলিত একটা 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 কি বলবো, এটা আমাদের একটা একটা থিওরি, এবং আমরা আমাদের কাছে এটা একটা মডেল বলতে পারেন, ঠিক আছে, হুম, হুম। সব থেকে ওয়েল অ্যাকসেপ্টেড মডেল বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আমি কথাটা বুঝেছি। তো ঠিক আছে, এটা একটা ধারণা করে বা একটা প্রমাণ নিয়ে তারা করে, কিন্তু বিগ ব্যাং এর থিওরি বা যেটা কথাটা বলছে বৈজ্ঞানিকরা, কিন্তু তারা এটা একটা ধারণা করছে, তো তো যাচাই বাছাই করে একটা ধারণা করছে। কিন্তু ধরে লইন হুম, একের থেকে 100 একটা সংখ্যা আছে, যদি এটা আমরা উল্টা দিকে কাউন্ট করে থাকি, ধরে লইন গিয়া আবার একও আইব। আবার একের থেকে হুম, যদি কাউন্ট করি এই বস্তুটা, ধরে লইন গিয়া আমরা 100 আবার যাই আমি, কিন্তু ওই একটা এক সংখ্যাটা সৃষ্টি করার তো একজন সৃষ্টিকর্তা আছে বা স্রষ্টা আছে, যার জন্য তো এটা মানে করছে কি, যে সৃষ্টি করছে এক সংখ্যা। কিন্তু একের আগে তো সৈন্য যা ছিল, সৈন্য থেকে যে এক হইলো, এই বস্তুটা একদম সৃষ্টিকর্তা আছে। এরকম বিগ ব্যাং এর থিওরি হুম, মতে আছে যে পৃথিবীটা একদম একদম ছোট একটা আকারে ছিল বস্তুগুলো, তারপরে এটা বিভিন্ন আর কি মানে গ্যাসীয় বস্তুটা আর কি মানে বিস্ফোরণ হয়ে মানে বিভিন্ন পৃথিবী সৃষ্টি হয়েছে, এরকম একটা বিগ ব্যাং এর ধারণা করছে। কিন্তু আচ্ছা ওই যে ঠিক আছে, এক এবারে সংখ্যাটা যা বানালো, এবারে এটা যদি একজন স্রষ্টা আছে। হ্যাঁ, না হ্যাঁ। না না, এখানে আচ্ছা, এখানে আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। এই যে বিগ ব্যাং এর কথা যে আমরা বলছি না, ঠিক আছে, এইখানে আপনি একটা একটা প্রথমেই কিন্তু আমি একটা কথা বলেছি যে এইটা ওয়াইল্ড গেস নয় কিন্তু, ঠিক আছে, এই যে ধারণাটা, হুম, এটাকে হুম, ধারণা ঠিকই বলেছেন, এটা একটা হুম, ধারণা বা একটা প্রকল্প, এটা হাইপোথিসিস বা থিওরি, ঠিক আছে, কারণ আমাদের কাছে কেউ হুম, এই জিনিসটা বলছে না যে আমাদের কাছে একটা টাইম মেশিন আছে, আমরা টাইম মেশিনে করে গিয়ে দেখে এসেছি, কিন্তু এটা খুবই একটা মোস্ট হুম। লাইকলি একটা ব্যাপার, বুঝেছেন। আচ্ছা, এইবারে আচ্ছা, আমি এইটার ভাই কি কোনো ঠিক। অল্টারনেট, কথা শুনিনি, আমি কথা ভাই এই শুনিনি। না, একটা একটা প্রশ্ন করতেছি আর কি, থিওরি শব্দের অর্থটা কি? আচ্ছা ঠিক আছে, থিওরি শব্দের অর্থে আমরা যাচ্ছি, ঠিক আছে, থিওরি শব্দের অর্থে আমরা যাচ্ছি, ঠিক আছে, মানে এটাকে কি বলে, এইটার যে একটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে, সেই জিনিসটা আমরা একদম টেকনিক্যালি এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে, থিওরি জিনিসটা কি জানবো, হ্যাঁ, হুম, কিন্তু আচ্ছা না, থিওরি ঠিক আছে, দেখি তাহলে সেটাই দেখি, যখন জিজ্ঞেস করলেন তখন সেই জিনিসটাই দেখি, ঠিক আছে। এখানে দেখুন, দাঁড়ান, দেখি এখানে একটা ডেফিনিশন আমি খুঁজে বের করি। আসিফ ভাই এসে গেছে, থ্যাংক ইউ আসিফ ভাই, আসিফ ভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে থ্যাংক ইউ। আর থিওরি মানে থিওরিতে যে জিনিসটা বলছে যে এ সাপোজিশন or a system of ideas intended to explaining something, especially one based on general principles independent of the thing to be explained, ঠিক আছে, বা বলছে a set of principle on which the practice of activity is based, an idea used to account for a situation or justify a course of action, ঠিক আছে, এটা গোল করলে এই জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এই ডেফিনিশন ইন সায়েন্স, সায়েন্সে কি বলছে সেই জিনিসটা দেখবেন। সায়েন্সে বলছে যে আচ্ছা দাঁড়ান, সায়েন্স এই জিনিসটা বের করি, ঠিক আছে, একটা সায়েন্টিফিক থিওরি কি জিনিসটা, ঠিক আছে। তো সায়েন্টিফিক থিওরি সম্পর্কে বলছে, সায়েন্টিফিক থিওরি ইজ অ্যান এক্সপ্লেনেশন অফ অ্যান অ্যাসপেক্ট অফ এ ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইউনিভার্স দ্যাট হ্যাজ বিন repeatedly tested and verified in accordance with the scientific method using accepted protocols of observation, measurement and evaluation of results, বুঝছেন। বলছে যে একটা এক্সপ্লেনেশন, একটা থিওরি একটা এক্সপ্লেনেশন, কিসের এক্সপ্লেনেশন, এই ন্যাচারাল ওয়ার্ল্ড ইউনিভার্স এই জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে। কিন্তু এইখানে একটা জিনিস বলছে, কখন আপনি এটাকে থিওরি বলবেন, এই কখন এক্সপ্লেনেশনকে থিওরি বলবেন, এই এক্সপ্লেনেশনটা রিপিটেডলি টেস্টেড অ্যান্ড ভেরিফাইড, বুঝেছেন। হুম, হুম, নুরুল হুম, আমিন ভাই শুনেছেন? হুম, 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 বুঝছি, হ্যাঁ, হ্যাঁ। রিপিটেডলি টেস্টেড এন্ড ভেরিফাইড, এটাকে বারবার টেস্ট করা হয়েছে, এটাকে বারবার এটাকে দেখা হয়েছে ঠিক কি ঠিক না, ঠিক আছে। কিসের উপরে ভিত্তি করে, কিরকম ভাবে, যেমন যার মনে হয়েছে তার সেরকম, একবার আসিফ ভাইয়ের মনে হলো আমি এইভাবে টেস্ট করব, তার মনে হলো এইভাবে টেস্ট করবো, এরকম না। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড ফলো করে, বুঝেছেন। তারপরে ইউজিং অ্যাকসেপ্টেড প্রোটোকলস অফ অবজারভেশন, মেজারমেন্টস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য রেজাল্ট, ওই যে রেজাল্টগুলো পেলেন সেগুলোকে ইভ্যালুয়েট করা হচ্ছে, বারবার 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 টেস্ট করা হচ্ছে। তো এইখানে ধরুন আজকে আপনি স্পিড অফ লাইট মেপেছেন কোনো একটা মেথড নিয়ে, ঠিক আছে, আগামীকাল হুম, এই স্পিড অফ লাইট এই এই যে মেথডটা আরো উন্নত হয়েছে, আপনার কাছে স্কেলটা আরো প্রিসাইজ হয়েছে, বুঝেছেন, আপনি একটা নতুন স্কেল পেয়েছেন, হ্যাঁ। হুম, গল্পটা কি জানেন, এই যে শুধুমাত্র এই নতুন একটা স্কেল পেয়েছেন বলেই এই বিজ্ঞানীরা কিন্তু স্পিড অফ লাইটটা আবার করে মেজার করে দেখবেন, বুঝেছেন। হুম, 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 হুম। এইটা হচ্ছে এই জন্য বলছে রিপিটেডলি টেস্টেড অ্যান্ড ভেরিফাইড, ঠিক আছে। এটা তো গেল একটা গল্প, ঠিক আছে। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। অমিত ভাই, মাঝখানে ছোট একটা প্রশ্ন, যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা কি কেউ হেঁটে হেঁটে গিয়ে মেপে এসছে, নাকি এটা কিভাবে মাপা হলো? এটা অ্যারিস্টাকাস সর্বপ্রথম সম্ভবত চাঁদের থেকে পৃথিবীর যে দূরত্ব, তার থেকে সূর্যের যে দূরত্ব সেটা কত গুণ, সেটা বের করেছিলেন একটা পদ্ধতি ব্যবহার করে।
সেটা কি তিনি হেঁটে হেঁটে মেপেছিলেন নাকি তিনি কোনো পদ্ধতি ব্যবহার করেছিলেন? না আসিফ ভাই, কতগুলো জ্যামিতিক কতগুলো রুল ফলো করলে এই জিনিসগুলো মাপা যায়। তবে এখানে এটা তো হেঁটে হেঁটে ডেফিনেটলি মাপেনি, মানে নিজে গিয়ে ইঞ্চি টেপ ফেলে ফেলে ও তো মাপেনি। মানে গজ ফিতা দিয়ে তো আর সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা মাপা সম্ভব না, তাই না? না আসিফ ভাই, অবশ্যই। তাহলে এই এই জিনিসটাকে আমরা কি বলবো, যে এটা কি একটা ধারণা করছে যে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা কি ধারণা হবে নাকি এক্স্যাক্টলি আমরা এক্স্যাক্টলি আমরা হিসাব করে বের করতে পারি পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা, এক্স্যাক্টলি না হেঁটেও এক্স্যাক্টলি বের করা যায়? হ্যাঁ আসিফ ভাই, না হেঁটে ওই জিনিসটা এক্স্যাক্টলি বের করা যায়। ওই যে এখানে একটা জিনিস বলছিলেন আসিফ ভাই, যে একটা মেথড, একটা সাইন্টিফিক্যালি প্রুভেন একটা মেথড, ওয়েল অ্যাকসেপ্টেড মেথড, একটা ওয়েল অ্যাকসেপ্টেড একটা মেথড অফ মোড অফ মেজারমেন্ট, সেগুলো ব্যবহার করে করা যায় আসিফ ভাই, অবশ্যই করা যায়, মানে ইঞ্চি টেপ ফেলে ফেলে তারপরেও মাপা যায়। আরেকটা প্রশ্ন অমিত ভাই, যে ধরেন একটা লাশ পাওয়া গেছে, মানে মাটির ভেতরে একটা লাশ পাওয়া গেছে, এখন সেই লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক ডাক্তাররা, ফরেনসিক যে মানে সায়েন্টিস্টরা আছে, তারা লাশটাকে কাটাকাটি করে মানে একদম মানে হাড্ডি রয়ে গেছে, হ্যাঁ একদমই হাড্ডি ছিল, শুধু হাড্ডি ছাড়া কিছু ছিল না। এখন তারা বলতেছে এই লাশটা ছিল একটা মেয়ের, মেয়ের বয়স ছিল 19 থেকে 20 বছর। সে 3 বছর 4 মাস 14 দিন আগে মারা গেছে। সে মারা যাওয়ার সময় তাকে বিষ দেওয়া হয়েছিল, মানে তাকে বিষ খাওয়ানো হয়েছিল, পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল এবং কফির সাথে মিশিয়ে পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল। সব পুঙ্খানুপুঙ্খ ভাবে গড়গড় করে এরা বলে দিচ্ছে, হ্যাঁ তারা পোস্টমর্টেমটা করে গড়গড় করে বলে দিচ্ছে কিভাবে মারা গেছিল, তার হাতে কতটুকু আঘাত ছিল, তারপরে এটা নানা কথা বলতেছে, বিরাট একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখন এটা কি অমিত ভাই একটা ধারণা নাকি এটার কোনো একটা আছে, বেস আছে? না অবশ্যই আসিফ ভাই, এগুলো তো সায়েন্টিফিক বেস আছে একটা, ডেফিনেটলি। কারণ বিভিন্ন এই এই ইয়েটা পাওয়ার আগে, এই ডেড বডি বা স্কেলিটন গুলো পাওয়ার আগে, বা এই হাড় গুলো পাওয়ার, হাড্ডি গুড্ডি পাওয়ার আগে আমরা বেশ কিছু টেস্ট করে আমরা দেখেছি যে এই তথ্যগুলো কতটা রিলায়েবল, এবং সেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে এই ধরনের প্রেডিকশন গুলো করা হয়, এবং দেখা যায় এগুলো খুবই রিলায়েবল মেথোডোলজি। যেমন ধরুন এই বললেন যে বিষ দিয়ে মারা হয়েছে, এটা কি করে জানবো? এটা এই যে হাড়ের মধ্যে, স্কিনের মধ্যে, নোকের মধ্যে অনেক সময় এগুলো থেকে যায়, সেগুলো টেস্ট করে আমরা জানতে পারবো আসিফ ভাই। তাহলে অমিত ভাই কিন্তু মৃত্যুর সময়, মেয়েটার মৃত্যুর সময় ফরেন্টিস্ট সায়েন্টিস্টদের কেউই তো সেখানে উপস্থিত ছিল না, তাহলে কিভাবে জানলো ভাই? এটা তো হইতে পারে না। হ্যাঁ আসিফ ভাই, এটা তো ঠিক কথা যে ফরেন্সিক সায়েন্টিস্ট যারা, তাদের মধ্যে তারা কেউই সেখানে উপস্থিত ছিল না, তাদের কাছে টাইম মেশিনও নেই। তাই জন্য দেখবেন তারা এরকম বলতে পারে না যে ঠিক এত সেকেন্ডে এখানে গেল, ওই সেকেন্ডে ওখানে গেল, ওই সেকেন্ডে ওখানে গেল, এক্স্যাক্টলি এরকম 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 বলতে পারে না। তারা একটা যে জিনিসগুলো প্রেডিক্ট করে, সেই প্রেডিক্টের একটা ইয়ে আছে, একটা ক্ষেত্র আছে, সেই জিনিসগুলো প্রেডিক্ট করে। যেমন ধরো বলবে যে সকালবেলা উঠে 3বার দাঁত মেজেছিল না 4বার দাঁত মেজেছিল, সেই জিনিসটা তারা বলতে পারবে না, কিন্তু সকালবেলা উঠে দাঁত মেজেছিল কিনা এই জিনিসটা কিন্তু অবশ্যই বলতে পারবে, এবং তারা খুব ক্লিয়ারলি এই জিনিসটা বলতে পারবে। এই যে ধর একটা দাঁত দেখে অ্যাট্রিয়েশন কতটা হয়েছে সেটা দেখে, একজন মানুষ সে কি ধরনের খাবার খেত, সে নিজের মুখের কতটা যত্ন নিত, সেই জিনিসটা বলতে পারবে। এবার সে দিনে 4বার ব্রাশ করতো নাকি 3.5বার ব্রাশ করতো, সেই জিনিসটা হয়তো বলতে পারবে না, কারণ তার কাছে টাইম মেশিন নেই। কিন্তু যে কথাটা বলবে, সেই কথাটা খুব সত্যতার সাথে, খুব কনফিডেন্স নিয়ে সেই কথাটা বলতে পারবে আসিফ ভাই। তাহলে অমিত ভাই আমরা বুঝতে পারছি যে কোন একটা সায়েন্টিফিক মেথড যখন তৈরি হয়, সেই সায়েন্টিফিক মেথড দিয়ে যখন আমরা একটা জিনিস যাচাই করি বা একটা জিনিস মিজার করি, তখন সেইখানে আমার উপস্থিত যে থাকতেই হবে এমন কোনো আসলে, বা হেঁটে গিয়ে মানে মাপতে হবে, গজ ফিতা দিয়ে মাপতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। পদ্ধতিটা যদি ঠিক থাকে তাহলে আমরা যে রেজাল্টটা পাবো, পদ্ধতিটা বারবার টেস্ট করা হবে, পদ্ধতিটা যদি ঠিক থাকে সেই পদ্ধতিটার ভিতর দিয়ে যতগুলা মানে যাবে, উদাহরণ যাবে, সেই উদাহরণগুলোর যে রেজাল্টটা সেটা আমরা ওই পদ্ধতিটা দিয়ে বের করতে পারবো, তাই না অমিত ভাই? অবশ্যই আসিফ ভাই, 100 বার। এবং সেই কারণেই দেখবেন যে একটা মানে এই টেস্টগুলোকে, যাতে রিলায়েবল হয় এই জিনিসগুলোকে, সেই জন্য সেগুলোকে বারবার বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরকম নয় যে সকালবেলা একজন উঠে বললো, সে মানে উঠে মনে হলো সে বলে দিল, এরকম কিন্তু নয় আসিফ ভাই, মোটেই। তাহলে তো অমিত ভাই, তাহলে আমাদের কাছে বোঝা যাচ্ছে যে এই যে আমরা যে ধারণা বলতেছি, এই যে ওই যে আমাদের নুরুল আমিন ভাই যে বলেন ধারণা, মনে করেন ধারণা, আমার আজকে ধারণা হচ্ছে যে আজকে আমি লটারিতে 50 লাখ টাকা পাবো, আমার মনে হচ্ছে ভাই, মনে খুশি হচ্ছে। এই ধারণার সাথে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, যেটা আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করলাম, এই এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? অবশ্যই আসিফ ভাই, এবং এই জন্য দেখবেন যে ধরুন কালকে শেয়ার মার্কেটে যে প্রেডিকশন গুলো করে, হ্যাঁ, এরাও কিন্তু একটা বলে যে আচ্ছা এটা হতে পারে, সেটা হতে পারে, এরকম বলে।
এইটা কিন্তু ওয়েল সাপোর্টেড বাই ডেটা। তারা কিন্তু বছরের পর বছর ধরে এই জিনিসগুলো স্টাডি করছে, করে তারা বলছে যে আচ্ছা এই ইয়েটা হাই হতে পারে, এই জিনিসটা ভালো, এদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ভালো, এদের অ্যাসেট ভালো, এদের প্রফিট হচ্ছে বেশি, এই জিনিসটা আপনি কিনতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এরকম নয়, সে কিন্তু মানে সে কিন্তু একটা একটা এরকম না যে তার একটা ধারণা, সেরকম কিন্তু নয়। এবং ধারণা যদি হয়, আপনি সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কথা শুনবেন না। আপনি এই যে বলছে কিন্তু রীতিমতো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলছে, যদিও কিন্তু ফিউচার প্রেডিকশন করছে, কিন্তু তবুও সে কিন্তু তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলছে। এইটা কিন্তু তার ধারণা, মানে সে এটা বললেও, এরা এখনো ঘটেনি সেই ঘটনাটা বললেও, সে কিন্তু হাওয়ায় সে বাং মারছে না, মানে সে যা খুশি ইচ্ছা হলে সেরকম বলছে, এরকম কিন্তু নয় আসিফ ভাই। আরেকটা শেষ প্রশ্ন অমিত ভাই, যে হ্যালির ধূমকেতু বলে একটা ধূমকেতুর কথা আমরা শুনেছি ছোটবেলায়, সেটা নাকি কত বছর, 86 বছর না কত বছর পর পর আসে? হ্যাঁ 76। হ্যাঁ 76 ইয়েস। আচ্ছা, এইটা কিন্তু অনেক বছর আগে একজন বলে গিয়েছিলেন, পরবর্তীতে ওই এক্স্যাক্টলি ওই টাইমে যখন হ্যালির ধূমকেতুটা আবার দেখা গেল, তখন সবাই বুঝতে পারলো, আগেই মেনে নেওয়া হয়েছিল তার কথা, সবাই তখন আরো এক্স্যাক্টলি বুঝতে পারলো যে হ্যাঁ, সে যে প্রেডিকশনটা দিয়েছিল সেটা ঠিক ছিল। এরকম একটা ঘটনা আছে না অমিত ভাই? হ্যাঁ ভাই, ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে সায়েন্টিফিক যে মেথডগুলা, সেই মেথডগুলো অ্যাপ্লাই করলে যখন যেই ইয়াগুলা তৈরি হয়, যে আমাদের যে থিওরিগুলা তৈরি হয়, সেইগুলা আপনি যেটা বলছেন বারবার টেস্ট করা হয়, বারবার টেস্ট করে অন্য জায়গায়ও টেস্ট করা হয় রেজাল্ট, এবং অন্য যে ইয়াগুলো আছে, যে জিনিসটার কথা আপনি বললেন টিভিতে ঝিরঝির শব্দ, ঝিরঝির করতো, সেই জিনিসটা থেকেও এই জিনিসটা ইয়া করা গেছে, যে পাওয়া গেছে যে এটার কারণেই হচ্ছে, সেটার ভবিষ্যৎবাণীগুলো যদি মিলে যায় তখন সেই জিনিসগুলো থিওরি হয়ে যায়। তো এই জিনিসটাই আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে অমিত ভাই, আপনি বলেন তাহলে, আমি এসে আছি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে কথাটা বললেন না, এইখানে রেজাল্ট গুলো সব কনসিস্টেন্ট, বুঝলেন? এইখানে একজন চার্টার্ড অ্যাকাউন্ট, ধরুন কালকে একজন একটা কনসালটেন্টের কাছে যাবেন কখন, একটা ইনভেস্টমেন্টের জন্য কনসালটেন্টের কাছে যাবেন কখন? যাবেন তখনই যখন দেখবেন যে সে কতগুলো কনসিস্টেন্ট প্রেডিকশন করছে। সে যদিও প্রেডিকশন করছে, সে কিন্তু ফিউচার প্রেডিক্ট করছে। সে আপনাকে বলছে এই মিউচুয়াল ফান্ডে এত টাকা লাগান, এখানে এত টাকা ইনভেস্ট করুন, এই শেয়ারে এত টাকা লাগান, এবং আপনি এখানে বেনিফিট পাবেন। সে আপনাকে এমন একটা তৈরি করে দিচ্ছে, এমন একটা প্রোফাইল একটা তৈরি করে দিচ্ছে, সেখানে কিছু লস হলেও সেই লসটাকে আপনি, মানে হয়তো এদিক ওদিক একটুখানি মার্কেটে একটুখানি ওঠানামা করলেও, সেখানে আপনি এই জিনিসটা করতে পারবেন। এই যে কথাগুলো সে বলছে, এটা কিন্তু কনসিস্টেন্টলি সে বলছে। এরকম নয় যে সকালবেলা উঠে একজনকে বলছে, আরেকজনকে বলছে, বিভিন্ন রকম বিভিন্ন কথা বিভিন্ন জনকে বলছে, এরকম কিন্তু নয়। এটা একটা কনসিস্টেন্ট কথা। এবং সেই জন্য এই যে আপনি একটা কথা বললেন না, যে এই যে মেথডটা, যে সূর্যের দূরত্ব যে মাপলাম, এই দূরত্ব ধরে যদি আমরা এখন নুরুল আমিন ভাইকে ইঞ্চি টেপ ফেলে মাপতে বলি, নুরুল আমিন ভাইও কিন্তু সেই একই পেয়ে যাবেন, বুঝলেন? উনি আলাদা ব্যাপার যে তিনি বেঁচে ফিরবেন কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু নুরুল আমিন ভাইও সেখানে এই একই রেজাল্ট পাবেন, কারণ এই রেজাল্ট গুলো কনসিস্টেন্ট। নুরুল আমিন ভাই বলুন, শুনি। আচ্ছা, আমার কথাটা ছিল, ধরলেন একটা বস্তুর মানে আপনি জানা নাই, একটা তথ্য আপনার কাছে নাই, তখন আমি যদি বলি যে অমিত ভাই ওই ওই বিষয়টা আপনি কি জানেন, তখন তো আপনি নিশ্চয় তখন কি আপনি এটা বলবেন যে না, এটা এইভাবে 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 হইতে পারে, কিন্তু আপনার কাছে জানাই নাই বস্তুটা, তাহলে আপনি এইভাবে এইভাবে কিভাবে বলবেন যে এটা এইভাবে হয়েছে? আমি বলবো আর জানি না, আমি বলবো জানি না। নিশ্চয় যদি জানেন না তাহলে ঠিক আছে, জানি না, তাহলে ধরুন শূন্য থেকে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই বস্তুটা বিজ্ঞানীকে জানে না বললেই বস্তুটা লেগছে যে থিওরি আর থিওরি। হ্যাঁ, এই থিওরি সম্পর্কে আমরা এতক্ষণ থিওরি সম্পর্কে আমরা কি আলোচনা করলাম? আবার বুঝছি থিওরি মানে কি, না সাকিব বুঝছি, মানে না বুঝেননি আপনি বলুন থিওরি কাকে বলে বলুন। থিওরি বছর বলছে বারবার এটা প্র্যাকটিক্যাল করে দেখছে যে এটাই বাইরে, মানে এটাই বাইরে প্র্যাকটিক্যাল করে দেখছে যে এটাই বাইরে। আবার আমরা পড়ি যে সায়েন্টিফিক থিওরি ইজ অ্যান এক্সপ্লেনেশন অফ অ্যান অ্যাসপেক্ট অফ ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিভার্স দ্যাট হ্যাজ বিন রিপিটেডলি টেস্টেড এন্ড ভেরিফাইড। এইটুকু পড়ি আমরা। হ্যাঁ, এই সায়েন্টিফিক থিওরি ইজ অ্যান এক্সপ্লেনেশন। এই সায়েন্টিফিক থিওরি ইজ অ্যান এক্সপ্লেনেশন, এইটুকু মানে কি? এই সায়েন্টিফিক থিওরি ইজ অ্যান এক্সপ্লেনেশন মানে কি? মানে হচ্ছে সায়েন্টিফিক থিওরি হচ্ছে একটা ব্যাখ্যা। ঠিক আছে, কিসের ব্যাখ্যা?
of an aspect of natural world and the universe, ঠিক আছে? ন্যাচারাল ওয়ার্ল্ড মানে প্রকৃতি এবং ইউনিভার্স মানে মহাবিশ্বের কোনো বিভিন্ন রকম মহাবিশ্ব। অ্যাসপেক্ট, বিভিন্ন দিকে বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন রুলস বা এই সমস্ত জিনিসগুলো যা দেখছেন, যে ঘটনাগুলো দেখছেন, সেগুলো একটা ব্যাখ্যা, বুঝেছেন? এই ব্যাখ্যাটা কি হয়েছে, এই ব্যাখ্যাটা রিপিটেডলি টেস্টেড, বুঝেছেন? এটাকে বারবার পরীক্ষা করা হয়েছে এবং ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে? এটাকে বারবার পরীক্ষা করে এগুলোকে ঠিক কিনা সেটা যাচাই বাছাই করা হয়েছে, বুঝছেন? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সায়েন্টিফিক মেথড। হ্যাঁ, সায়েন্টিফিক মেথড মানে যেগুলো আমরা জানি, যেগুলো সায়েন্টিফিক যে সমস্ত প্রক্রিয়া আছে সেইগুলো দিয়ে, এরকম না যে আপনি যা বলবো সেগুলো দিয়ে করবে, সেরকম না। সায়েন্টিফিক মেথড কিছু কিছু আছে সেইগুলো দিয়ে, ঠিক আছে? ইউজিং অ্যাকসেপ্টেড প্রোটোকলস অফ অবজারভেশন অ্যান্ড মেজারমেন্টস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য রেজাল্টস, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ইভ্যালুয়েট করছি আমরা সবসময়, ঠিক আছে? তার মানে এগুলো সঠিক কিনা এই জিনিসগুলো যাচাই করছি। এইবারে আপনি এই যে কথাটা এতক্ষণ ধরে বললাম, এইবারে আপনি সায়েন্টিফিক থিওরি বলতে আপনি কি বুঝেছেন আমাকে একটুখানি বলুন, ঠিক আছে? ছোট করে বলুন, নিজের ভাষায়। না ঠিকই বুঝেছি, নিজের ভাষায় বলবো। আর মানে নিজের ভাষায় বলবো, মানে বিজ্ঞানে যে বস্তুটা আর কি মানে যাচাই বাছাই করছে, এই বস্তুটারে মানে বিভিন্ন বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট বিজ্ঞান মতে আর কি এই বস্তুটা আর কি বারবার যুগছে, মাপছে বা যাচাই বাছাই করছে, ঘুরে ঘুরে উত্তর একটাই বাইরে, আর এটাই সঠিক। এরকম একটা ধারণা আবার বলি, ঠিক আছে? এই সায়েন্টিফিক থিওরি ইজ এন এক্সপ্লানেশন। আবার আমার সাথে বলুন, ঠিক আছে? সায়েন্টিফিক থিওরি হচ্ছে একটা ব্যাখ্যা। আমার সাথে বলুন এই কথাটা, সায়েন্টিফিক থিওরি কি জিনিস? একটা ব্যাখ্যা, ঠিক আছে? কিসের ব্যাখ্যা নুরুল ভাই? মানে সায়েন্সের ব্যাখ্যাটা কিসের ব্যাখ্যা? না কিসের ব্যাখ্যা? ন্যাচারাল ওয়ার্ল্ড আর ইউনিভার্স। ন্যাচারাল ওয়ার্ল্ড মানে প্রকৃতি বা পৃথিবীটা কিভাবে মানে আরম্ভ হলো, ওটার ব্যাখ্যা আর কি। না, প্রকৃতি বা ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব, এটা কিভাবে কাজ করে, বিভিন্ন জিনিসগুলো কিভাবে কাজ করে তার ব্যাখ্যা, বুঝেছেন? এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে কি করেছে? রিপিটেডলি টেস্টেড, মানে বারবার এটা পরীক্ষা করেছে, বারবার এটা ভেরিফাই করেছে, যাচাই বাছাই করেছে, ঠিক আছে? এই কথাটা এইটা যখন আপনাকে জিজ্ঞেস করবে এই কথাগুলো বলবেন, ঠিক আছে? বারবার পরীক্ষা করেছে, বারবার যাচাই বাছাই করেছে, কিসের ভিত্তি? আচ্ছা, এইটুকুই বলুন। এইবারে আপনি এইটুকু পর্যন্ত বলুন যে সায়েন্টিফিক থিওরি জিনিসটা কি। এখন যে বললাম যে বারবার যাচাই করছে, আর এই বছরের উপরে তারা আর কি মানে বারবার যাচাই করছে আর কি। জিনিসটা কি সায়েন্টিফিক থিওরি জিনিসটা কি? মানে বৈজ্ঞানিক এটা মানে রিপিট করে বারবার যাচাই করছে আর কি, একটা বছরে বারবার যাচাই করে দেখছে যে একই রেজাল্ট। যতক্ষণ না ঠিক হবে, ঠিক করে বলতে পারবেন, ততক্ষণ আমরা এখানেই থাকবো, ঠিক আছে? এই সায়েন্টিফিক থিওরি ইজ এন এক্সপ্লানেশন, তার মানে হচ্ছে একটা ব্যাখ্যা। আমার সাথে আবার বলুন, সায়েন্টিফিক থিওরিটা কি? এটা ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? মানে পৃথিবী কিভাবে কাজ করে বা পৃথিবী কিভাবে সৃষ্টি হইলো, ওটার বিরুদ্ধে বারবার রিপিট করে আর কি দেখছি, রেজাল্ট একটাই বাইরে। পৃথিবী না, প্রকৃতি। হ্যাঁ, আর তারপরে কি করেছে? তারপর কি? প্রকৃতি আর ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব কিভাবে কাজ করে, ঠিক আছে? তারপরে রেজাল্ট একটা বের হয়, এরকম কিছু বলছে না, ঠিক আছে? এখানে বলছে এই যে ব্যাখ্যাগুলোকে কি করা হয়েছে? বারবার কি করা হয়েছে? পরীক্ষা করা হয়েছে, টেস্টেড, ঠিক বলেছেন, ভেরিফাই করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে। হ্যাঁ, কি হবে না সায়েন্টিফিক মেথডের মাধ্যমে কিছু যাচাই বাছাই করা হয়েছে। তাহলে সায়েন্টিফিক থিওরিটা কি জিনিস? সায়েন্টিফিক থিওরিটা কি জিনিস? মানে এই যাচাই বাছাই করা, প্রকৃতি কিভাবে কাম করে। আবার বলছি, সায়েন্টিফিক থিওরি হচ্ছে এটা ব্যাখ্যা, ঠিক আছে? ব্যাখ্যা জিনিসটা বোঝেন নাকি? ব্যাখ্যা কথাটাই আপনি বুঝতে পারছেন না। আসিফ ভাই, এটা লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে ব্যাখ্যা জিনিসটাকে? তা তো ভাই মনে পড়তেছে না লোকাল ল্যাঙ্গুয়েজে। ব্যাখ্যা মানে বলতে পারেন যেটাকে আর কি কি বলে, বিশ্লেষণ। বিশ্লেষণটা তো একটু ভারী বাংলা হয়ে গেল আসিফ ভাই। আমি জানি উনি ব্যাখ্যা ব্যাপারটাই বুঝতে পারছেন কিনা জানি না। আচ্ছা, নুরুল আমিন ভাই, ব্যাখ্যা ব্যাখ্যা মানে আমি বোঝাতে পারবো ভাই। বিজ্ঞানের যেমন ধরেন নুরুল আমিন ভাই, যেমন ধরেন আপনি দেখলেন যে আপেল গাছ থেকে একটা আপেল গাছ থেকে মাটিতে ঠাস করে পড়লো, এটা হচ্ছে একটা ঘটনা, বা বিজ্ঞানের জগতে এটাকে বলা হয় একটা ফ্যাক্ট, ঠিক আছে? যেটা আমরা অবজার্ভ করতে পারি, চোখে দেখতে পারি, দেখে সেই ঘটনাটা আমরা একটা কাগজে লিখে রাখলাম যে এই যে আজকে আমি দেখলাম একটা আপেল গাছ থেকে মাটিতে পড়লো। এখন এই জিনিসটা কেন ঘটলো, মাটিতেই কেন পড়লো? পৃথিবী যদি গোল হয়ে থাকে, তাহলে আমরা যদি নিচের দিকে থাকি, তাহলে তো সেটা উপরের দিকে উড়ে চলে যাওয়ার কথা। নিচে মাটিতেই কেন আপেলটা পড়লো? এই যে ঘটনাটা যে আমরা কেন ঘটলো, এই জিনিসটা যখন আমরা করতে যাব, ইনভেস্টিগেট করতে যাব,
সেটা যদি আমরা জানতে পারি যে কেন ঘটলো ঘটনাটা, সেটা হচ্ছে আপেলটা মাটিতে পড়ার কারণটার ব্যাখ্যা। ঠিক আছে, এই যে একটা হচ্ছে ফ্যাক্ট যেটা আমরা অবজার্ভ করি, চোখ দিয়ে দেখি যে এই যে আপেলটা ঠাস করে নিচে পড়লো, আর সেই ফ্যাক্টটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, মানে কেন ঘটছে এই জিনিসটা, ঘটার কারণটা কি, ঘটার পেছনের কারণটা কি, সেটা হচ্ছে ব্যাখ্যা। এখন ব্যাখ্যাগুলোর ভিতরে কিছু থাকতে পারে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বক্তব্য দিতে পারে যে এটা এই কারণে হয়েছে, সেটা সেই কারণে হয়েছে। অনেক বিজ্ঞানী অনেক ধরনের কথা বলতে পারে। তো সেই হাইপোথিসিস গুলাকে নিয়ে আমরা আবার অ্যানালাইসিস করি, এক্সপেরিমেন্ট করি যে এই এতগুলা হাইপোথিসিসের মধ্যে কোন হাইপোথিসিসটা বা কোন ধারণাটা বা কোন অনুকল্পটা সঠিক। যখন আমরা দেখবো যে এই মনে করেন 500 জন 500টা হাইপোথিসিস দিচ্ছে, সেগুলো আমরা চেক করলাম, যাচাই করলাম, দেখলাম এই 500টার মধ্যে 499টার মধ্যে নানা ধরনের ভুল ভ্রান্তি আছে, একটা পাওয়া গেল সেটার ভিতরে কোনো ভুল নাই, সেটা হচ্ছে একদম মানে কোনো ভুলই এটার ভিতরে পাওয়া যাচ্ছে না। এবং সেই একটা আবার কি করতেছে, ভবিষ্যতে কিভাবে কি ঘটবে সেটাও বলে দিতে পারতেছে। তখন আমরা সেই একটা যেই হাইপোথিসিসটা এই যে এতগুলো টেস্টের মধ্যে দিয়ে পাশ করছে, পরীক্ষায় পাশ করছে, সব টেস্ট করা হয়েছে, সব পরীক্ষাতে সে পাশ করছে, এবং ভবিষ্যতে কি ঘটবে সেটাও বলে দিতে পারতেছে, খুব সুন্দরভাবে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে এটা এইরকম ঘটনার ক্ষেত্রে এইরকম ঘটবে। এবং একই সাথে সেই জিনিসটা এটাও বলে দিচ্ছে যে আমার এই কথাটাকে যদি ভুল প্রমাণ করতে চাও তাহলে তোমরা এইভাবে ভুল প্রমাণ করতে পারো, এটাও যদি সেটা বলে দেয়, এবং সেইটা ভুল প্রমাণ চেষ্টা করার পরে যদি আমরা ভুল প্রমাণ করতে না পারি, তখন সেই জিনিসটাকে বলা হয় থিওরি। এবং বিজ্ঞানের জগতে থিওরি হচ্ছে সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে বিজ্ঞানের জগতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। ব্যাখ্যা, বিজ্ঞানের কাজই হচ্ছে বিভিন্ন বিষয়, প্রাকৃতিক বিষয়কে ব্যাখ্যা করা, এবং এই ব্যাখ্যা করার ক্ষেত্রে থিওরি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, এবং বিগ ব্যাং হচ্ছে একটা থিওরি। নুরুল ভাই বুঝলেন, শুনেছেন? এখন ধারণাটা বুঝেছি, আসি বেশ সুন্দর বিস্তারিত ভাবে বলছে। সময় লাগছে অল্প, চ্যালেঞ্জ আর কি, বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করছে আর কি, যে আমার এইটা তোমরা যদি ভুল করতে পারো তাহলে আমি মেনে নিব, আর যদি ভুল করতে না পারো তাহলে আমারটাই উত্তম। এইটা ঠিক বলেছেন যে আমারটাই উত্তম। হ্যাঁ, আমারটাই মানে দেখুন, একটা ঘটনা, যে এই একটা ঘটনা আছে, সেই ঘটনাটার অনেকগুলো ব্যাখ্যা দিতে পারেন। ঠিক আছে, ওই যে বলছিলাম না কালকেই বলছিলাম যে আপনার ছাদে, এই রে আপনার এখান থেকে একটুখানি মিউট করি, হ্যাঁ, আপনার ছাদে ধরুন আওয়াজ হয়েছে, এই ছাদে কি করে আওয়াজ হলো, কালকেও দেখবেন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। কেউ বলতে পারে যে ওখানে দুটো মামদভূত কিতকিত খেলছে, কেউ বলছে না রে দুটো এলিয়েন এসে ওখানে নাচানাচি করছে, কেউ বলছে না চোর এসছে। ঠিক আছে, তো এই যে তিনটে ঘটনার একই ঘটনা, ছাদে শব্দ হয়েছে। ঠিক আছে, এই শব্দ হওয়ার তো ডেফিনেটলি কিছু একটা কারণ আছে, কোনো কিছু একটা পড়েছে বা কিছু হয়েছে। তেমন কিতকিত খেললেও শব্দ হতে পারে, দুটো ভূতে কিতকিত খেললেও শব্দ হতে পারে, যে কিতকিত খেলেছেন কিনা জানি না, কিতকিত খেললেও শব্দ হতে পারে। তা ধরুন হচ্ছে দুটো এলিয়ান এসে যদি মারপিট করে, সেই এলিয়ান বা ভিন গ্রহের প্রাণী তারা এসে মারপিট করলেও হতে পারে, দুপধাপ আওয়াজ হতে পারে। আবার চোর আসলেও আওয়াজ হতে পারে। এইবারে কোনোটাই আপনি দেখছেন না, আপনি নিচে ঘরেই বসে আছেন, কোনোটাই আপনি দেখছেন না। এইবারে কোনটা বেশি, কোন ব্যাখ্যাটা আপনি বেশি গ্রহণযোগ্য বলে মনে করবেন, এবং কোন জিনিসটা সম্পর্কে আপনি যদি গিয়ে দেখেন কোনটা সম্পর্কে বেশিরভাগ এভিডেন্স বা প্রমাণ পাওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? নুরুল ভাই আনমিউট করে বলুন শুনি। ওটা তো আমি নিশ্চয় বলতে পারবো না, কারণ আমি দেখছি না কে কিতকিত খেলছে বা কে খেলছে না, দেখছি না। মানবভূত কিতকিত খেলছে কিনা সেটা বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি এখন এভিডেন্স খুঁজতে যাবেন, তাই না? যে চোর এসছে নাকি মামদভূতে কিতকিত খেলছে, সেই জিনিসটা এভিডেন্স খুঁজতে যাবেন, তাই না? তাই ঠিক। এইবারে আপনি আমাকে একটা জিনিস বলুন, যে এই যে আপনি তো একটা জিনিস বললেন যে কেউ দেখেনি, এই যে মহাবিশ্ব যে কিভাবে সৃষ্টি হয়েছে এটা কেউ তো দেখেনি। হ্যাঁ, তা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা তো অনেকগুলো এক্সপ্লেনেশন থাকতে পারে, একদম থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। সেখানে দেখবে প্রতিটা ধর্মে বিভিন্ন রকম এক্সপ্লেনেশন আছে। ইসলামে একরকম ভাবে বলছে, হিন্দু ধর্মে একরকম ভাবে বলছে, জৈনে একরকম ভাবে বলছে। আপনি ইয়েতে যাবেন, এই আফ্রিকান একটা ধর্ম আছে, সেখানে একটা বোম্বা বলে একটা ইয়ে আছে, একটা রাক্ষস আছে, সেই রাক্ষসটা বমি করে করে সমস্ত ইয়েগুলো বের করেছে, গ্রহগুলোকে বের করেছে, বুঝেছেন? সেরকম একটা ব্যাখ্যা আছে। কোন ব্যাখ্যাটা আপনি গ্রহণ করবেন শুনি একটুখানি নুরুল আমিন ভাই। যে ব্যাখ্যার উপরে আর কোনো ব্যাখ্যা নাই, চ্যালেঞ্জ করছে যে ব্যাখ্যায় যে এটা একদম উত্তম,
এটা যদি তোমরা ভুল ভুল ধরে দিতে পারো হ্যাঁ, তাহলে আমি মেনে নিব। আর ধরে নিন এই চ্যালেঞ্জটা ভুল করতে পারছে না, তো আমি ওইটাই কিভাবে মেনে নিব। ভুল প্রমাণ করবেন? কিভাবে ভুল প্রমাণ করবেন? আমি যাচাই বাছাই করে দেখবো যে ওই কিসের ভিত্তিতে? একটা চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিসের ভিত্তিতে? না, ওরা যে যাচাই বাছাই করছে ওটার ভিত্তিতে আমি যাচাই বাছাই করে দেখবো যে ওটা ঠিক আছে, তাটা তাহলে কি উত্তম না আমারটা উত্তম। ঠিক আছে। তার মানে দেখুন এবারে আজকে, আচ্ছা আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে, তো তো ইসলামিক ব্যাকগ্রাউন্ডে কিভাবে কিভাবে তৈরি করেছে বলুন শুনি একটুখানি। ঈশ্বর কিভাবে পৃথিবী তৈরি করেছে একটুখানি শুনি। 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছে। আচ্ছা, তারপর তারপর একটা আছে না, আর একটা গান আছে আমি শুনেছি, ওই ফায়া কুন ফায়া কুন ফায়া কুন, ওই একটা গান আছে মানে। একটা শব্দ বলার লগে লগে সৃষ্টি হয়ে গেছে, এরকম একটা ধারণা আছে। এইবারে দেখুন তো, এই ফায়াকুন বললে আপনি এবার ফায়াকুন বলুন তো পৃথিবী সৃষ্টি হয় কিনা দেখুন। আমি তো এতক্ষণ গাইলাম বা এত গান তো বাজলো, সৃষ্টি হলো না, ঠিক আছে, একজন গাইলো। আমি তো আরো আপনার কথাটা শুনুন, কথা শেষ করি। কিন্তু দেখুন একটা রাক্ষস সে কিন্তু বমি করে করে এগুলো বের করেছে, এইটা কিন্তু বেশি লজিক্যাল, তাই না? না, এটা লজিক কেন? না, আমার কাছে না। লজিক না? বমি করলে কিছু বেরোয় না আমার আপনার পেট থেকে? বের হয়, কিন্তু ওই লজিক আমার কাছে ফায়াকুন বলুন তো, আপনার ফায়াকুন বলুন তো যে বেরোয় কিনা দেখুন, কি তৈরি হয় কিনা দেখুন। ফায়াকুন বমি বলুন তো করলে? কিছু তৈরি হয় কিনা দেখুন। না কিন্তু না, বমি হবে করলে না, কিছু হবে না। পেট থেকে বেরোয় না? পেট থেকে বমি করলে কিছু বেরোয় না? বের হয়, কিন্তু পৃথিবীর বেরোয়। গ্রহ চলতে পারছে না। এইটা তো আর মানুষ না, এটা তো আপনার মতো মানুষ না, এটা তো রাক্ষস একটা। সে তার পেটে ব্যথা হয়েছিল, সে বের করে যা খুশি বের করতে পারে। না না, আপনার ধারণাটা আমি বুঝেছি। ধরুন কেন না? একটা রূপে একটা বিষয়ের বুঝতে পারছি না, বুঝতে পারছি না, চ্যালেঞ্জের বুঝতে পারিনি, ওই কথা ধারণাটা বলুন যদি আমি ভুল আরেকবার। করতে পারি তাহলে আমার ধারণাটা উত্তম। আমার কথাটা আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন। কোনটা? আমি আমি যেটা বলছি। হ্যাঁ, আপনার ধারণাটা হ্যাঁ, এইটা আমি দেখুন, যেটা এখানে বলছি। একটা জিনিস ভুল করছেন, ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল করছেন, ঠিক আছে। আপনার যে ধারণাটা, কোনটা? এই ধারণাটা কিন্তু এভিডেন্স সাপোর্টেড নয়। এভিডেন্স দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমার ধারণাটা সঠিক বা আমার না, ধারণাটা বেটার। ওটাই বলছি। আমি ওইটাই বলছি, এভিডেন্সের কথাটা বলছি না, শর্ট ফর্মে বলছি আর কি। এভিডেন্সের কথাটা ধরেন বলতে হবে আমি কিন্তু একটা বিষয়গুলো। চ্যালেঞ্জ হ্যাঁ, নিচে নিচে আমি একটা 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 চ্যালেঞ্জ করলাম আপনারে, মানে তথ্য প্রমাণ দিয়া। হুম, তারপরে যদি আমার চ্যালেঞ্জটা যদি আপনি তথ্য প্রমাণ দিয়া যদি মানে ভুল মিছা প্রমাণ বলতে করতে পারবেন না বা পারেন। আপনারটা হ্যাঁ, হুম, তথ্য প্রমাণ দিয়ে যদি ধারণাটা ঠিক তাহলে ঠিক আছে। তা আপনারটাই উত্তম, এটা ঠিকই, ওইটার মধ্যে আমি হুম, একমত। হুম। এবার আপনি এই দুটোর মধ্যে তথ্য প্রমাণ দিন, আমিও তথ্য প্রমাণ দিচ্ছি। এই দুটো কন্টেস্টেড ধারণা। একটা হচ্ছে আমি বলছি না একটা রাক্ষস সে বমি কমি করে করে এগুলো তৈরি করেছে, আর আপনি বলছেন যে না একজন হচ্ছে ফায়াকুন বলে বলে এগুলো তৈরি করেছে। কারটা সঠিক আমরা ইজেক্ট করে দেখি, আপনি বলুন আপনার যুক্তির কি, এইভাবে কি তো এভিডেন্স পাবো? কোনো বস্তু পৃথিবীর যত মানুষ আছে যদি ফায়াকুন বলে কোনো কিছু সৃষ্টি হয় না, কিন্তু এটা তো ধারণাটা আমার মতে ঠিক না। Exactly. একদম ঠিক বলেছেন, ফায়াকুন বলে বলে কিছু ঠিক তৈরি হতে পারে না, ধারণাটা একদম ঠিক না, একদম সঠিক কথা। আমার মনে হয় যে রাক্ষস বমি করে করে গোটা পৃথিবী সূর্য এই জিনিসগুলো তৈরি করেছে। ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। রাক্ষস রাক্ষস তো বমি করলে তো রাক্ষসের আগের রাক্ষসের আকার বিশাল আগে বড় আমরা রাক্ষস। হ্যাঁ হ্যাঁ, রাক্ষস। বিশাল বড় রাক্ষসের আকারটা আমরা আগে আমাদের সামনে লাগবে না, যে আকারটা কিরকম ওই রাক্ষস। ঈশ্বরের আকার আপনার সামনে লাগে নাকি? ঈশ্বরের আকার আপনার সামনে লাগে নাকি? না, ঈশ্বরের ঈশ্বর তো আকার তো একজন আমি বিশেষ। ঈশ্বর তো আল্লাহ আল্লাহ তো নিরাকার বলতে পারে, সে যত বড় বড় হতে পারে, যে যত ছোট হতে পারে সেরকম হতে পারে, সেরকম এই রাক্ষসটাও সেরকম যত বড় হতে পারে যত ছোট হতে পারে। ইটস আপ টু হিম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বড় হইতে পারে ছোট হইতে পারে, ওটা তো কোনো হ্যাঁ, ধারণা নাই না। তো আমি তো দেখি নাই আল্লাহকে বা ঈশ্বর ভগবানকে আমি দেখি নাই, আমি কি কি বলে ধারণা করবো ছোট না বড় না বিশাল? হ্যাঁ, ঠিক কথা, একদম সত্যি কথা। ছোট না বড় ঈশ্বর না কি করে দেখেননি তো কি করে ধারণা করবেন? তাহলে আপনি কোনটা তাহলে মোস্ট লাইকলি হচ্ছে ব্যাপারটা? না, তাহলে ওটাই আপনি আমার কোন ধারণার দিকে যাচ্ছেন? কোন ধারণার দিকে তাহলে এগোচ্ছেন তাহলে এখন? যে পৃথিবীটি তাহলে কিভাবে আমার সৃষ্টি হলো ধারণা। কিভাবে? ঠিক আছে, ধরলেন কি এই যে বিজ্ঞানে যেটা আর কি তথ্য প্রমাণ দেওয়া যায় উত্তম চ্যালেঞ্জটা করে দিচ্ছে, যে এই চ্যালেঞ্জটা যদি ভুল কেউ করতে পারে তথ্য প্রমাণ দিয়া তাহলে ঠিক আছে, তো ওনাটা মেনে নিব, আমারটা ভুল, তো ওই ধারণাটাই আমি মেনে নিব।
আচ্ছা, এইবার একটা কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই প্লিজ প্লিজ প্লিজ, আসিফ ভাই আপনি তাহলে 1 মিনিট কথা বলুন, আমি আসছি। হ্যাঁ, জাস্ট 1 মিনিটের মধ্যে আসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে অমিত ভাই। সবচেয়ে দর্শকদের বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইয়া ভাই, নুরুল আমিন ভাই, আপনার এখান থেকে তো অনেক ইকো হচ্ছে, আমি আপনাকে মিউট করে রাখছি, আপনি আবার কথা বলার সময় আনমিউট করে তারপর কথা বলেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে বিজ্ঞানের যে কোনো বিষয়ের কে ভুল প্রমাণ করলে আপনি একটা নোবেল পুরস্কার পেয়ে যেতে পারেন। হ্যাঁ, যে যদি আপনি তথ্য প্রমাণ দিয়ে একটা বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত ধারণাকে ভুল প্রমাণ করতে পারেন, তাহলে মনে করেন বিজ্ঞানীরা আপনাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি শুরু করবে যে বাপ রে বাপ, এ তো বিরাট, আরো বড় বিজ্ঞানী, আইনস্টাইনের থেকেও বড় বিজ্ঞানী আসছে। আপনি মনে করেন নিউটনের সূত্রকে ভুল প্রমাণ করে দিলেন, দেখায় দিলেন যে এই যে নিউটন এই জায়গায় ভুল করেছে, নিউটন মানে সে এই জায়গাতে তার ভুল ছিল। সেটা করতে পারলে মনে করেন আপনাকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে গণ্য করা হবে, আপনার ছবি টানানো হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞানাগারে আপনার ছবি টবি টানায় আপনাকে নোবেল টোবেল পুরস্কার দিয়ে আপনাকে মনে করেন বিজ্ঞানীদের জগতে আপনাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হবে যে আসেন ভাই আমাদের ইউনিভার্সিটিতে একদিন একটা লেকচার দিয়ে যান, আপনি তো নিউটনকে ভুল প্রমাণ করে দিচ্ছেন, বাপরে বাপ, নিউটন তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তাকে আপনি ভুল প্রমাণ করে দিচ্ছেন, আপনি তো ভাই বিরাট ব্যাপার, আপনি তো ভাই সাংঘাতিক একটা লোক। কিন্তু ধর্মের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, ধর্মের ক্ষেত্রে কোনো একটা বিষয়কে যদি আপনি সন্দেহ পোষণ করেন বা অবিশ্বাস করেন, আবার বা যদি আপনি যাচাই করে দেখতে যান এবং যদি ভুল প্রমাণ করেন, তাহলে কিন্তু আপনার কল্লা থাকবে না ভাই, কারোরই কল্লা থাকবে না, কল্লা কিন্তু ফালাই দিবে। এই কারণে ধর্মকে রক্ষার জন্য হেফাজতে ইসলাম, তারপরে মনে করেন শিবসেনা, তারপরে এই সমস্ত দল টল করতে হয় এবং কোপাকুপি করতে হয়। বিজ্ঞানের জগতে কিন্তু এরকম কিছু নাই, বরঞ্চ বিজ্ঞান এটাকে অ্যাপ্রিসিয়েট করে, সাধুবাদ জানায়। যদি কেউ এটা সমালোচনা করতে পারে, এটাকে ভুল প্রমাণ করতে পারে, তাহলে বিজ্ঞান সেটাকে সাধুবাদ জানায়, নোবেল পুরস্কার দেয় এবং আপনাকে নিয়ে মানে মাতামাতি শুরু হয়। নুরুল আমিন ভাই, তাহলে আপনার কোনটা কি মনে হয় যে যারা বিরোধী বক্তব্য বা সমালোচনা বা ভুল প্রমাণ করতে চাওয়া যাদেরকে কল্লা কেটে ফেলে, সেইটা তাদের সেই গোষ্ঠীর কথাটাকে সঠিক মনে হয়, নাকি যে গোষ্ঠীটা ভুল প্রমাণ করতে পারলে পুরস্কৃত করে এবং মাথায় তুলে নাচানাচি শুরু করে তাদেরকে সঠিক বলে মনে হয়? কোনটা মনে হয় আপনার? নুরুল আমিন ভাই, আপনি নিজেকে আনমিউট করে বলেন। না আসিফ ভাই, আমার কল্লাটা তো কারো বাপের কল্লা না। আমি একটা বস্তু যাচাই বাছাই করে দেখবো, প্রমাণ দিয়ে দেখবো। যেমন ধরলেন 3+3 ধরলেন 6, ওই বস্তুটা যদি সারা বিশ্ব যদি বলে যে 3+3 5 বা 5, কিন্তু ওইটা তো আমি মানবো না। 3+3 = 6, গতিকে এইটা 6 যায়, ওটা আমি 6ই বলবো। সারা বিশ্ব যদি 5 বলে, ওইটা লইয়ে আমার কোনো আসে আসে না। আমার কাল্লা কাটে কি কাটে এটা ওগুলো বোঝাইতে লাগবে যে দেখেন 3+3 6 হয়, গতিকে এইভাবে বোঝাইতে লাগবো। একটা ভুল বস্তু লইয়ে যদি তারা মানে হুমকি টুমকি দেয়, ওটা তো কোনো গ্রহণযোগ্য না, ওটা তো এটা পাগলা মানুষের কাম হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ধর্মগ্রন্থে তো এই জিনিসটা লেখা আছে পরিষ্কার ভাবে যে কেউ যদি এই ধর্ম সমালোচনা করে তার কল্লা ফেলে দিতে হবে। না, কল্লা ফালাই নুরুল আইনে আমিন ভাই, আইনে আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, শোনা যায় না আপনার কথা। আইনে তো সবাইকে সমান অধিকার দিচ্ছে। হ্যালো, আইনে দিচ্ছে, কিন্তু ধর্ম তো সেটা দিচ্ছে না, ধর্ম তো সবাইকে সমান অধিকার দিচ্ছে না। ধর্ম তো জার্জির পার্টি বড় করবার জন্য এটা কাম করছে না। আপনি তো যাচাই বাছাই না করে বললেন যে আমি উত্তম, তখন তো আপনাকে উত্তম না মানলে আপনি আমাকে মানে মারবেন বা কিবা করবেন, ওটা তো কোনো যুক্তি না। না, আপনি উত্তম নাকি ওটা আমার দেখতে লাগবে যে আসিফ ভাই উত্তম না ভালো। আসিফ ভাই নিজে বলছে আমি ভালো ভালো ভালো, কিন্তু আসিফ ভাই যে ভালো ওইটা আমার যাচাই বাছাই করে দেখলো, তার কর্ম কি দেখতে লাগবে। সঠিক, কি ঠিক বলেছেন, কিন্তু ভাই ধর্মের ভিতরে তো বলা হচ্ছে, আপনার যে ধর্ম ইসলাম ধর্ম, সেটার ভিতরে তো বলা হচ্ছে এই ধর্মের কেউ সমালোচনা করলে কল্লা ফালা দিতে হবে। আদিম যুগে ধর্মগুলি মানে আরম্ভ হয়েছে, গতিকে ওই সময় মানুষের আর কি, আমার ব্যক্তিগত ধারণা, ওই সময়ের মানুষের এরকম জ্ঞান বুদ্ধি ছিল না, বস্তু একটা যাচাই বাছাই করবার চিন্তা শক্তি ছিল না। নাহলে ধর্ম যদি বলে যে কেউ ইসলাম মানছে না তার কল্লা ফেলাই দিব, ঠিক আছে, আমার মনে গেছে আমি ইসলাম মানবো না, আপনি আমার কল্লা ফেলাবেন কেন? আমার বাসপার বা কিন্তু ভাই আদিম যুগেও কি এই কাজটা নৈতিক ছিল যে কেউ ইসলাম মানবে না এই জন্য কল্লা ফেলায় দেয়? সেই মনে করেন আদিম যুগেও কি সেটা নৈতিক কাজ ছিল? না না না, ওইটা তো কোনো যুক্তি না। তার মানে ধর্ম আমাদেরকে অনৈতিক জিনিস শেখায়, এই বিষয়টা আপনি একমত নাকি? আমি তো কোনো ধর্ম মানি না, ওটা তো আপনি করে আমি আগেও একদিন বলেছি। ধর্ম মানুষের মধ্যে সাম্প্রদায়িক
ঘৃণা ছিড়ায়, মানে মানুষকে ও- ওইটা মুসলমান, ওইটা খ্রিস্টান, ওরা দুজকে যাবে, বিভিন্ন ধারণা, এগুলি ধারণা সঠিক না। আচ্ছা, অমিত ভাই চলে এসেছেন, অমিত ভাই বলেন তাহলে। হ্যাঁ হাসিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। তা নুরুল আমিন ভাই, এই যে আমরা হুম। দুটো যে আমরা যে দুটো আলোচনা করছিলাম, যে একটা এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে ফায়াকুন বলে, আর একটা হচ্ছে একটা রাক্ষস বমি করে করে সৃষ্টি করেছে। হুম। তা এই দুটোর মধ্যে কোনটা আপনার বেশি অ্যাকসেপ্টেবল বলে মনে হবে? আমি আপনাকে বলছি, আপনি কি ওই রাক্ষস বা আর এই যে ফায়াকুন, এই দুইটা বস্তু কি মেনে নিচ্ছেন নাকি? আমি জিজ্ঞাসা করছি, এরকম দুজন ধরে দুটো দুটো থিওরি দিয়েছে, দুটো একটা হাইপোথিসিস প্রপোজ করেছে, দুটো হাইপোথিসিস প্রপোজ করেছে, এই দুইটা আপনি মেনে নিচ্ছেন নাকি? দুটো হাইপোথিসিস প্রপোজ করেছে, দুটোর এখনই পর্যন্ত কোনো মানামানি কিছু হয়নি। না না না, ঠিক আমরা আছে, এখন সেই আমি আমি ডিবেটটাই বললাম। করছি, আমরা সেই না না না, ডিবেটটাই করছি, আচ্ছা এখানে আচ্ছা এখনো আচ্ছা, পর্যন্ত তাহলে মানামানির কোনো কিছু হয়নি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, তখন কি করবেন আপনি? আপনি হচ্ছে যে কতগুলো প্রেডিক্ট করবেন। যে ধরুন হচ্ছে ফায়াকুন বললে হয় কিনা, ফায়াকুন বলতে কেউ বলার জন্য কেউ আছে কিনা, বসে কেউ আছে কিনা, বসে থাকলে তাকে কিভাবে দেখা যেতে পারে, বা একটা রাক্ষস সত্যি আছে কিনা, সেই রাক্ষসটা সত্যি বমি করতে পারে কিনা, রাক্ষস থাকলে কোথায় আছে, রাক্ষসটা এখন কি করছে, রাক্ষসটা এখন বমি করছে কিনা, এরকম সমস্ত কিছু আপনি যাচাই বাছাই করে দেখবেন, তাই না? নিশ্চয়ই। অবশ্যই। তো ঠিক সেই এই কাজগুলো বিজ্ঞানও করে। ওই যে বিজ্ঞান যে একজন সকালবেলা উঠে এরকম তো বলেনি যে, ভাই এইখানে একটা বুঝলি এইখানে একটা বিগ ব্যাং হয়েছিল। এরকম তো কেউ বলছে না। সবাই বলছে, দেখ ভাই এরকম হয়ে থাকতে পারে। তাহলে যদি এরকম হয় তাহলে এই খোঁজ, এইটা খোঁজ, ওইটা খোঁজ, খুঁজে খুঁজে তারা বের করছে। আচ্ছা তাই আচ্ছা, না? না না, ধর্মের ধারণাটা হলো এইভাবেই হয়েছে, একদম একদম, হ্যাঁ, মানে ধর্মের ধারণাটা, ধর্মের ওইভাবেই। একজন গল্প বলেছে। বুঝলেন? ধর্মের একজন গল্প বলেছে। সেটা আপনি হিন্দু ধর্মেই বলুন, গল্পটা ইসলামেই তো বলুন, সত্য। সেখানে একজন গল্প বলেছে। ঠিক আছে? একজন গল্প আমি বলল। ভাই আমি গল্পটা সত্য আমি হতে ভাই পারে। আমি ভাই হুম, গল্পটা গল্পটা তো একদম সত্য বলে না মানলে তো আপনি ধরলেন গিয়া এই ধর্মবিরোধী হয়ে গেলেন না, তো গতিকে ওইটা মানতেই লাগবে, এইভাবে ধর্ম লেখছে। তো গতিকে ওইটা তো আর কোনো যুক্তি না, না, যে আমি আমির ভাই ভালো, আমির ভাই ভালো, আমি মেনে নিলাম, কিন্তু ভালো হুম। না ভালো না, ওই বস্তুটা আমার যাচাই বাছাই দরকার আছে। ঠিক কথা, একদম ঠিক কথা বলেছেন। সেটা যাচাই বাছাই করার দরকার আছে, এবং আচ্ছা যাচাই আচ্ছা, বাছাই আমির করে ভাই দেখা আরেকটা যাচ্ছে সেগুলো কনসিস্টেন্ট নয়, সেগুলো রীতিমতো ইনকনসিস্টেন্ট। সেগুলোর জন্য সেগুলোকে এখন আর আমরা ওগুলোকে কোনো মানি না, ওগুলোকে একটা গল্প গাথা এরকম বলেই মনে করি। যেমন হচ্ছে একটা ছোটবেলায় যেমন ঠাকুমা ঝুলি পড়েন, সেরকমই পড়ে ভালো লাগতে পারে, খুব সুন্দর লাগতে পারে, বেশ মননশীল লাগতে হুম। পারে, আর আচ্ছা এ করেছিল ও করেছিল, এই জিনিসগুলো বেশ মননশীল লাগতে পারে। তার বেশি তো আর কিছু না, সেগুলো নিয়ে আপনি তো আর কাজ করতে পারবেন না, কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো তো আর ব্যাখ্যা করতে পারবেন না, তাই না? আমির ভাই আপনি কিন্তু ধরলেন গিয়া এই মুমিন ভাই বা এরা যে যুক্ত হয় তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের আপনার সাথে তর্ক করে, কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বস্তুগুলি তারপরে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করে মানে বুঝান, কিন্তু ভালোই লাগে আমি শুনি। কিন্তু আমি আমার একটা ব্যক্তিগত ধারণা, যেখানে ভুল আছে, যে বস্তুটা ভুল আছে ওই বস্তুটা কিন্তু যুক্তি হেরে যাবে, বুঝছেন না, ধরলেন গিয়া অবশ্যই, কোনো একটা বস্তু অবশ্যই, ভুল, হ্যাঁ, তো গতিকে তারা অবশ্যই। যুক্তি এবং আহ সায়েন্সের বিজ্ঞানে সেই জিনিসটাই বলছে, বুঝলেন? বিজ্ঞানে ওই যে হুম, বললাম যে একটা নতুন, ধরুন একটা নতুন স্কেল আবিষ্কার হয়েছে, ঠিক আছে? আগে ধরুন হচ্ছে ভার্নিয়ার ছিল, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলে কোনোদিন কাজ করেছেন কিনা জানি না, ভার্নিয়ার স্কেল ছিল, ঠিক আছে? এখন যদি আরো কোনো প্রিসাইজ মেকানিজম হয়, শুধুমাত্র প্রিসাইজ মেকানিজমটা নতুন আবিষ্কার হয়েছে বলেই এই জন্যই আপনি একটা মেজারমেন্ট আপনি করতে পারেন, বুঝেছেন? যে পৃথিবী থেকে নিশ্চয়। সূর্যের দূরত্ব কতটা, এটা মাপার জন্য আগে একটা জ্যামিতিক একটা ব্যাপার ছিল, ঠিক আছে? এখন আপনি হুম, যদি দেখেন যে একটা রেডিও ওয়েভের সাহায্যে আমি এই জিনিসটা মাপতে পারছি, একটা রেডিও সিগন্যাল পাঠিয়ে বা একটা লেজার সিগন্যাল একটা পাঠিয়ে সেটা কতক্ষণে ফিরে আসছে সেই জিনিসটা দেখে আমি মেজার করতে পারছি। হ্যাঁ, হুম, অ্যান্ড হুম, হুম। এইটা আপনাকে একটা অনেক বেশি প্রিসাইজ একটা মেজারমেন্ট দেবে। শুধুমাত্র এটা আবিষ্কার হয়েছে বলেই আপনি সেই সূর্যের দূরত্বটা মাপতে পারেন। এটা বিষয়ে কেউ আপনাকে বলতে যাবে না। এবং এটা মেপে যদি দেখেন যে না 15 কোটি কিলোমিটারের জায়গায় যদি 16 কোটি কিলোমিটার হচ্ছে, এবং সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার এই যে ইয়েটা ঠিক আছে, তখন সবাই পরের দিন থেকে বলতে আরম্ভ করবে যে হ্যাঁ ভাই এটা 16 কোটি কিলোমিটার। আগে এটা আমরা জানতাম যে 15 কোটি কিলোমিটার ঠিক না, এটা ভুল, এটা 16 কোটি কিলোমিটার। এই যে আমাদের নুরুল আমিন ভাই এটা প্রমাণ করে দেখিয়েছে, বুঝলেন? নিশ্চয়। হুম, হুম। আচ্ছা, আসিফ ভাই এখানে আছে, আমি একটা প্রশ্ন করি, যে আমার ইসলাম ধর্মে যে কোরআন আছে, কোরআনে কি কোনো এরকম আয়াত আছে নাকি যে সার্বজনীন, সার্বজনীন কোনো আয়াত আছে নাকি যে ধরলেন যে ভালো কাজ করবে তাকে আল্লাহ জান্নাতে দিবে, এরকম কোনো সার্বজনীন আয়াত আছে নাকি যে হিন্দু খ্রিস্টান জৈন বা যত ধর্মের মানুষ না, আছে যদি ভালো কাজ করে, এরকম কোনো আয়াত নাই। এরকম কোনো আয়াত নাই, না? না, সব মানুষের, সব ধর্মের, সব মানুষের সম্পর্কে বলা কোনো আয়াত নাই।
বরঞ্চ তাদের সম্পর্কে ঘৃণার কথা বলা হয়েছে, তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তারা হচ্ছে নিকৃষ্ট জীব, তারা হচ্ছে পশু, তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে ভণ্ড, তারা গবাদি পশুর ন্যায়, এরকম অনেক নানা মানে গালিগালাজ বা কথা বলা আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা ধরিলেন আমার একটা ক্ষুদ্র জ্ঞানে ধরিলেন আমি বুঝে নিচ্ছি আপনি যে কথাটা বললেন, যারা নিকৃষ্ট জীব এরকম বা সাম্প্রদায়িক কিছুমান কোরআনে আয়াত আছে, গতিকে এই বস্তুটা যেরকম ধরলেন জাকির নায়ক আরো বড় বড় জ্ঞানী মানুষরা কি বুঝে না নাকি যে এই বস্তুটা এরম এরম আছে, কিন্তু তারা তো ইসলামের জন্য বা ধর্মের জন্য একদম পাগল হয়ে যায় জাকির নায়ক তো বিভিন্ন ধরনের। ভাই, জাকির নায়ক তো জ্ঞানী মানুষ না, জাকির নায়ক হচ্ছে একজন ব্যবসায়ী। তিনি একজন ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম ব্যবসা করে তিনি কোটি কোটি টাকা ইনকাম করেন। এখন ওই লোক কেন বলতে যাবে যে যারা যাদের রুটি রুজি ধর্মের উপর নির্ভরশীল, তারা যদি বুঝতে পারে, তারা যে সবাই বোঝে তাই সেটা আমি বলতেছি না, হয়তো অনেকে বোঝে না, ছোটবেলা থেকে এইভাবেই তারা বড় হয়েছে, ঘৃণা করেই বড় হয়েছে, তারা ছোটবেলা থেকে হিন্দুদেরকে বা বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে ঘৃণা করেই তারা বড় হয়েছে। এই জিনিসটা যে তারা বোঝে এরকমও হয়তো না, যে ঘৃণা করাটা যে খারাপ এটাই হয়তো তারা বোঝে না, ছোটবেলা থেকে এইভাবেই ডেভেলপ হয়েছে তারা। আবার অনেকে বোঝে, অনেকে বুঝেও করে, কারণ তো এটা তাদের ব্যবসা, কারণ এটার সাথে কোটি কোটি ডলারের ট্রিলিয়ন ডলারের বিজনেস। ধর্ম হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস। মানে কোনো পুঁজি ছাড়া, কোন ধরনের পুঁজি ছাড়া আপনি শুধুমাত্র একটা লাল চাদর মাটিতে বিছায় রাস্তায় বসে পড়বেন এবং উপরে লিখবেন এটা খাজা বাবার মাজার, আপনি দেখবেন আপনার পেট চলে যাবে। ওইখানে মানুষজন যে টাকা দিবে সেই টাকা দিয়ে আপনার পেট চলে যাবে। তার মানে ধর্ম হচ্ছে এমন একটা বিজনেস যেটা মানুষের অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে, মানুষের মানে মূর্খতার উপরে নির্ভর করে, এটার উপরে সেটা টিকে থাকে। এই বিজনেসটা যদি আপনি করতে পারেন, এটার জন্য আপনার কোনো পুঁজি লাগবে না, আপনার কোনো মেধা, কোনো যোগ্যতা লাগবে না, খালি এখানে গিয়ে বসে থাকবেন লাল চাদর বিছায়। একটা উপন্যাস আছে লাল ছালু, লাল ছালু উপন্যাসটা সংশয়.com এ দেওয়া আছে। লাল ছালু পড়ছেন নিশ্চয়ই, সবাই পড়ছি, আমরা সবাই পড়ছি। এই যে লাল ছালু বিছায় আপনি মানে ধর্ম ব্যবসা শুরু করে দিতে পারেন। তাহলে দেখেন যে জাকির নায়ক যেই ধর্ম থেকে কোটি 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 টাকা ইনকাম করতেছে, সে কেন বলতে যাবে যে এই ধর্মটা খারাপ? আচ্ছা আচ্ছা, বরং সে চেষ্টা করবে যে সেটা যাতে আরো যত সাপোর্টার তার বাড়ানো যায় সেই সেই জিনিসটি চেষ্টা করবে, এবং সেই জিনিসটি করেন দেখবেন। শুধু জাকির নায়ক কেন, শুধু জাকির নায়ক কেন, আরো তো কতজন আছে, সাদগুরু আছে, ওইদিকে MSG বলে একজন আছে, রাম রহিম বলে একজন আছে, বহু লোক আছে। হ্যাঁ, তাই সবাই এই জিনিসটাই করে, সবাই ওই যে জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটাই ভাঙিয়ে খায়। না আবার আরেকটা প্রশ্ন ছিল, বিভিন্ন ধর্মে গ্রন্থে লেখা আছে যে ঈশ্বরের রূপে মানুষকে সৃষ্টি করেছে, এরকম আছে না আসিফ ভাই? আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আছে, যে আদমকে আল্লাহ আচ্ছা পাক আচ্ছা সৃষ্টি করেছে তার অবয়বে, এরকম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যদি আল্লাহ এই মানুষকে যদি আল্লাহর আকৃতিতে সৃষ্টি করেছে, তাহলে তো একটা বহুত বড় একটা কথা। তাই কিন্তু মানুষই এই আল্লাহর আকৃতির মানুষের ঘৃণা করতেছে, এরকম একটা ধারণা আছে না যে আমি আদমকে বানিয়েছি আমার আকৃতিতে। তাহলে পৃথিবী তো অন্য অন্য ধর্ম বলছে যে ঈশ্বরের আকৃতিতে মানুষ বানিয়েছে। এটা ধরলেন যে কত একটা সুন্দর রূপ দিছে না, কত একটা ভালোই দিছে, যে ভগবানরে আমরা সবসময় বিচাইতেছি, দরকার আছে, কামতাছি, বিভিন্ন ধরনের প্রার্থনা করতেছি। তো গতিকে ওই মানুষই তো আমরা ঘৃণা করতেছি। যেরকম ধরলেন যে ওটা হিন্দু, ওটা খ্রিস্টান, এটা নিম্ন জাতি, এটা উচ্চ জাতি। গতিকে তো ধর্মগ্রন্থই আমরা মানতেছি না, এরকম একটা ধারণা আসে নাকি আসিফ না ভাই? না না, আপনি যদি ধর্মগ্রন্থ থেকে দুই একটা আয়াত এনে দেখায় বলার চেষ্টা করেন যে এই আয়াতের ভিতরে ভালো কথা বলা আছে, তাহলে তোমরা ঘৃণা করো না। কিন্তু ওই ধর্মগ্রন্থের ভিতরেই তো অন্য আয়াত আছে যে এই আয়াতের ভিতরে খারাপ কথা বলা আছে, ওই একই ধর্মগ্রন্থের ভিতরে। তাহলে যদি আপনি না ধর্মের একটা আয়াত দিয়ে ধর্মকে ভালো এই সার্টিফিকেটটা দিয়ে তারপর যদি আপনি ভালো বোঝানোর চেষ্টা করেন জনগণকে, ওই একই ধর্মগ্রন্থ থেকে তো আরেকটা খারাপ লোক আরেকটা খারাপ আয়াত বের করে একই জিনিস বোঝাতে পারবে যে এই যে ঘৃণার কথা বলা আছে, আসলে আমরা ঘৃণা করি। তাহলে তো আপনি এবং সে তো সমপর্যায়ের হইলেন, আপনার এবং তার ভেতরে যে যুক্তি এবং যে ফাউন্ডেশন সেটা তো সমপর্যায়ে হইল। তাহলে তো আপনার সাথে এই যে মনে করেন আইসিস এর এক জঙ্গি, সে ইহুদি নারীকে ধর্ষণ করতেছে এবং সে হাদিস দেখাচ্ছে যে এই হাদিসে লেখা আছে ধর্ষণ করা যায়, গনিমতের মাল ধর্ষণ করা যায়। সে যখন এই কাজটা ধর্মগ্রন্থ দেখা করতেছে এবং আপনি যখন বলতেছেন, আপনি ধরেন একজন ভালো মানুষ, আপনি বলতেছেন এই যে আল্লাহ নিজ অবয়বে সবাইকে সৃষ্টি করেছে, সব মানুষ সমান। এই দুইজনের ফাউন্ডেশন তো এক। যে ধর্মগ্রন্থ থেকে একটা আয়াত আপনি এনে
আপনি প্রমাণের চেষ্টা করতেছেন যে এই জিনিসটা চর্চা করা যায়, এটা সমাজে চর্চা করা যায়। আপনার সাথে সেই আইসিস এর সেই জঙ্গির পার্থক্য কোথায়? আমার কাছে তো আপনার সাথে ওই আইসিস এর জঙ্গির বেসিকলি কোনো যৌক্তিক ভাবে কোনো পার্থক্য নাই। দুইজনে একই চেষ্টা করতেছেন, একটা কুসংস্কার থেকে একটা লাইন এনে, একটা কুসংস্কারের বই থেকে একটা লাইন এনে সেটাকে আপনি সমাজে ইমপ্লিমেন্ট করতেছেন, যেটার পেছনে কোনো যুক্তি প্রমাণ নাই। আমার কাছে তো ভাই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আইসিস এর জঙ্গিও আমার কাছে যা, আপনিও একই অযৌক্তিক ভাবে যুক্তির নিরিখে দুইজনের পজিশন তো সেম আমার কাছে, তাই না? না ঠিক আছে, ধরলেন আমি ভালো কাজ করেছি। আমি যদি ভালো কাজ করি, যে মানব মানব কল্যাণের জন্য যদি আমি কাজ করি, তাহলে তো আপনি মেনে নিবেন না যে মানুষের জন্য ভালো কাজ করেছে, এটা তো মেনে নিবেন। একজন ধরলেন যে সেটা হয়তো আমি হয়তো আপনার কাজের প্রতিবাদ করব না, বা আমি আপনার কাজটাকে হয়তো ইগনোর করে ফেলবো, কিন্তু আপনার কাছে যৌক্তিক ভাবে তো একই পর্যায়ে আপনি যে জিনিসটা বুঝতেছেন না, সেটা হচ্ছে যুক্তির নিরিখে আপনার সাথে তো আইসিস জঙ্গির কোনো পার্থক্য নেই। আপনি একটা আয়াতকে একভাবে ব্যাখ্যা করে সেটাকে সমাজে সেই আয়াতটা কিন্তু একটা কুসংস্কার, সেটার পক্ষে কিন্তু কোনো প্রমাণ নাই। এই যে আল্লাহ মানুষকে নিয়ে যে অবয়বের সৃষ্টি করেছে, এইটাও যেরকম কথা একটা, আবার ইহুদি নাসারারা মানে নিকৃষ্ট জীব, এটাও একটা কথা। দুইটা কথার ভিতরে আপনি এই যে এটাকে চুজ করেছেন, এটাকে পিক করে সমাজে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন, কিন্তু এটার পেছনে আপনার কোনো যুক্তি নাই। সেই আইসিস এর জঙ্গিও একই কাজ করতেছে, একটা লাইন পিক করে এনে সেটা সমাজে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে, তার কাজের পেছনে কোনো যুক্তি নেই। যখনই এটার পেছনে কোনো যুক্তি নেই, তখনই আমার কাছে দুইটাই সমপর্যায়ের, আমার কাছে তো কোনো পার্থক্য দেখছি না। অমিত ভাই, এই বিষয়ে আপনার কি মত একটু শুনি তো, অমিত ভাই। আচ্ছা আসিফ ভাই, এখানে অনেক সময় কোনো একটা ইয়েকে কোনো একটা ধর্মকে একটুখানি বেশ মোড়কে একটা ইয়ে করার জন্য, প্রচার করার জন্য অনেক সময় এই ধরনের কথাগুলো বলা হয় যে এই তো দেখুন এখানে একটা ভালো কথা বলেছে, সবাইকে তো সাম্য একটা এরকম বলছে, এরকম ইয়ে করছে, সব জায়গায় এরকম বলে। কিন্তু যখন যখন অ্যাপ্লাই করা হয়, যখন আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে দেখি, সবাইকে এই জিনিসটা মনে করে, অনেকেই তো বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই জিনিসটা অনেকেই বলে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কি সত্যি প্র্যাকটিক্যালি এই জিনিসটা কি হয়? প্র্যাকটিক্যালি এই জিনিসটা তো অনেক সময় অনেক ক্ষেত্রেই এটা মানা হয় না। প্র্যাকটিক্যালিটি কোন জিনিসটা, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। যদি এরকম হতো তাহলে তো একটা মানে আমাদের তার লাইভ করারই দরকার হতো না আসিফ ভাই। যদি এরকম যদি হতো যে মানুষের সবাইকে ইয়ের ইমেজে বানিয়েছে, সবাইকে সমান, সবাইকে ইয়ে করো, রেসপেক্ট করো, সব ধর্মই সমান, এরকম যদি হতো তাহলে লাইভ করার কি দরকার হতো? তাহলে আমাদের কথা বলার কি দরকার হতো? কথা বলার কোনো দরকার হতো না। সবাই যদি বিজ্ঞান আছে, বিজ্ঞানটাকে যদি মেনেই নিত, তাহলে কি আমাদের কথা বলার দরকার হতো? হতো না। কিন্তু সেই জিনিসটা কখনোই হয় না আসিফ ভাই। আসিফ ভাই, আমার কথা শেষ হচ্ছে। হ্যাঁ, তাহলে ভাই আগে বাড়েন, ওনার সাথে তো অনেকক্ষণ কথা বললেন, তাহলে আরেকজনকে। ঠিক আছে নুরুল আমান ভাই, আবার নেক্সট লাইভে, হ্যাঁ, আরেকদিন আর কথা হবে আপনার আচ্ছা সাথে, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।